ওরা বিজেপি তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালায়, সবসময় ভুল মিথ্যা ন্যারেটিভের উপরই ওদের কারবার। পুকুর দখল হয়ে যাচ্ছে, মাঠ দখল হয়ে যাচ্ছে সব সিন্ডিকেট বাহিনীর জন্য। এখন আমরা রয়েছি পানিহাটি পৌর মাতৃসদন হাসপাতালের সামনে, যে হাসপাতাল বাম আমলে তৈরি হয়েছিল। খুবই সুলভে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, তার সন্তান জন্ম দেওয়ার জন্য বামফ্রন্ট সরকার এই বিরাট প্রকল্পটা চালু করেছে। এরকম আরও কয়েকটা ওয়ার্ডে রয়েছে। এইটা মূল ছিল সরকারি উদ্যোগে, পুরসভার পরিচালনায় এটা চলত। কিন্তু বর্তমানে আপনি এর অবস্থাটা দেখতে পাচ্ছেন। এই স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা, এটা বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, আমরা শুনতে পাচ্ছি এইটাকে বেসরকারি হাতে দিয়ে দেওয়া হয়েছে। যে ব্যক্তি তার নিজের মা যখন ভোটে দাঁড়ান, মনে হয় না সেটা ভোটের সময় একটা ইমোশনালি একটা আলাদা প্রক্রিয়ায়? বিজেপি তো বিচার দিতে পারবে না। বিজেপির এবং আরএসএস এর প্রজেক্ট তো এসআইআরটা, যে মানুষের মধ্যে এমনভাবে একটা ভাগাভাগি করে দিতে হবে যাতে করে রুটি রুজির সমস্যা, চাকরি বাকরির সমস্যা, এইগুলো থেকে ভুলে গিয়ে লোকে হচ্ছে যে শুধুমাত্র নিজের নাম আছে কি নেই এই জন্যে দৌড়াতে থাকে। দাম যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে করে দুবেলা দুমুটো খেয়ে পড়ে বাঁচবেই বা কি, টাকা জমাবেই বা কি, ভবিষ্যতের জন্য রাখবেই বা। বন্দে ভারতের ট্রেন প্রথম তৈরি করলো হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই। তাহলে হঠাৎ করে সেটা একটা প্রাইভেট কোম্পানিকে বরাদ দেওয়া হলো কেন? সেই প্রাইভেট কোম্পানি কিন্তু এই চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরির থেকে বেশি টাকা নিচ্ছে, কিন্তু কেন বরাদ দেওয়া হলো? নমস্কার সবাইকে। আজকে আমরা যার সঙ্গে আছি তার সঙ্গে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি পানিহাটি বিধানসভার সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তের সঙ্গে। নমস্কার। কেমন আছো বলো? ভালো। তো এই গতিতে তোমাদের প্রচার চললো, মানুষের রেসপন্স কেমন পাচ্ছ? খুবই ভালো রেসপন্স। গত কয়েক বছর মানুষ যাদেরকে ভোট দিয়েছিলেন তাদের থেকে আসলে কোনো রেসপন্স পাওয়া যায়নি। যে সমস্যা ভোট দেওয়ার আগে ছিল, জমা জলের সমস্যা, জঞ্জালের সমস্যা, মশা, সেখান থেকে তৈরি হওয়া রোগ, মিউনিসিপ্যালিটিতে কাঁচা রাস্তা, এই সমস্ত সমস্যা একই রকম সমস্যা রয়েই গিয়েছে, সমস্যার সমাধান হয়নি। সেই কারণেই মানুষের রিয়াকশন ভালো যে বামপন্থীদের ভোট দিলে তাহলে এই সমস্যার সমাধান হবে। পানিহাটির মূল সমস্যাগুলি কি কি? প্রথম হচ্ছে যে পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টার সেই ব্যবস্থা পানিহাটিতে নেই। বামফ্রন্টের আমলে 2009 অবধি এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল, টাকা এসছিল, স্যাংশন হয়েছিল, কিন্তু তারপরে এই আমলে 3বার 4বার ফিতে কাটা হয়ে গেছে, কিন্তু পরিশ্রুত পানীয় জলটা চালু হয়নি। বাড়িতে বাড়িতে জলের মিটার বসে গেল, কিন্তু কাজটা হলো না। এই সমস্যাটা আমরা সমাধান করব, পরিশ্রুত পানীয় জলের প্রকল্পটা চালু হবে। এখানে বেঙ্গল কেমিক্যাল আছে, অন্যান্য পেইন্টস কারখানা ইত্যাদি রয়েছে, যেখানে কর্মী সংখ্যা ব্যাপক কমে গেছে। সেখানে কর্মী সংখ্যা বাড়ানো, সেখানে বিনিয়োগ বাড়ানোর মতো ভরসা তৈরি করার জায়গাটা বামপন্থীদের করতে হবে। সরকারি স্কুল, সরকারি কলেজ, যেগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা ব্যাপক কমে গেছে, সেই সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর ভরসা ফিরিয়ে আনতে হবে আমাদের। সেই কথাটা বলেই আমরা মানুষের কাছে ভোট চাইছি। আমরা একটুখানি রিকল করব, যখন তুমি আরজি কর ঘটনার সময় আন্দোলনে ছিলে, সেই সময় তোমাকে অ্যারেস্টও হতে হয়েছিল। তো কিছুদিন আগে বিজেপি প্রার্থী এখানে যিনি অভয়ার মা, তিনি এক সাক্ষাৎকারে বলেন যে উনি নাকি আপনাকে বলেছিল যে আমার মেয়ের নাম নিয়ে যেন কলতান রাজনীতি না করে। এইগুলো কি সত্যি হয়েছিল? কাকু কাকিমার সাথে আমরা এতদিন কথা বলে এসেছি, অতীতেও এসেছি, কোনো কথাই তো আমরা এরকম মিডিয়ার সামনে বলিনি। আমরা সেই সৌজন্যতা বজায় রেখেছি, সেটা এখনও রাখবো। সেটা তবে এই ধরনের কোনো কথা হয়নি। রিসেন্ট এক সাক্ষাৎকারে আবার দেখা যায় যে উনি বলছেন যে আপনারা নাকি দেওয়াল লিখন করেছেন যে অভয়ার বিচার চাই না তামান্নার বিচার চাই। এরকমটা কেন হলো? আসলে এটা ওনাকে ভুল বোঝানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। ওরা বিজেপি তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালায়, সবসময় ভুল মিথ্যা ন্যারেটিভের উপরই ওদের কারবার। ফলে এইটা চন্দননগরেরই দেওয়াল লেখা হয়েছিল, সেটা যে এআইটিআই করে বিজেপি এটা ভুল বুঝিয়েছিল। চন্দননগরের আমাদের প্রার্থী যিনি আছেন মনীশবাবু, তিনি সেদিনই এটা হচ্ছে ক্ল্যারিফাই করেছিলেন। কিন্তু এগুলো ওদেরই সেট করা কিছু লোক থাকে, তারা ভিডিও নিয়ে এই প্রশ্নটা করে, ওই উত্তরটা হয় এবং ওটা চারিদিকে ছড়ানো হয়, যেটা হচ্ছে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে সাহায্য করে। তাহলে উনি জানেন না, উনি এই প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন। কিন্তু এটা আমরা ওই দেওয়ালটায় লিখেছিলাম, যে দেওয়ালের ছবি এখনো আমাদের কাছে আছে, যে অভয়া ও তামান্নার বিচার চাই।
সমস্ত অভয়াদের বিচার চাওয়ার জন্যই বামপন্থীরা এবং সিপিআইএম লড়ছে। তো এই যে ধরুন নারী সুরক্ষার কথা তুমি বললে, সিপিআইএম যদি ক্ষমতায় আসে, নারী সুরক্ষা কিভাবে সুনিশ্চিত করা হবে? সিপিআইএম যখন ক্ষমতায় আসেনি এখনো, তখনই সিপিআইএম হচ্ছে যে মেয়েদের ব্রিগেড তৈরি করেছে, বিভিন্ন জায়গায় এই ধরনের সেলফ ডিফেন্সের ট্রেনিং ইত্যাদি দিচ্ছে। সিপিআইএম ক্ষমতায় এলে তার বিধায়ক যে ফান্ড পাওয়া যায় তার একটা বড় অংশ মহিলাদের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে। সমাজের মধ্যে, তার চর্চার মধ্যে, রাজনীতির মধ্যে, সংস্কৃতির মধ্যে এরকম একটা পরিবেশ গড়ে তোলা হবে যাতে করে ছেলেমেয়েরা ছোট থেকে এই ধরনের শিক্ষা পেয়ে বড় হয়, যাতে করে এই ধরনের ঘটনা ঘটানোর প্রবণতাটা কমে যায়। এবং নারী নিরাপত্তার ক্ষেত্রে, নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে পার্টির যা বক্তব্য যে তাদের আরও সামনের দিকে এগিয়ে দেওয়া, তার চাকরির ক্ষেত্রে হোক, তার আরও পড়াশোনার ক্ষেত্রে হোক, যেটা বামপন্থীরা বরাবর করেছে, কিন্তু আরএসএস এর আমলে, বিজেপির আমলে এটা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে, সেইটা আমাদের স্টিয়ারিংটা ঘুরিয়ে দিতে হবে। তো এই জায়গাটা আমরা বুঝলাম। ধরুন 4 মে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার রেজাল্ট, সেদিন যদি তুমি ভোটে জিতে আসো, তোমার প্রথম 5টি কাজ কি হবে? প্রথম হচ্ছে যে পরিশ্রুত পানীয় জলের প্রকল্প, দ্বিতীয় হচ্ছে সরকারি যে জমি রয়েছে সেই শিল্পের জমিতে শিল্প করতে হবে, তৃতীয় হচ্ছে পানিহাটির ফুসফুস যে অমরাবতীর মাঠ, সেই মাঠটাকে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে হবে, সরকারি স্কুল কলেজে যথাযথ শিক্ষার ব্যবস্থা সেটাকে ফিরিয়ে আনতে হবে, এবং পানিহাটির যে সংস্কৃতি ঐতিহ্য, এখানে চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত, বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত, গান্ধীর স্মৃতি বিজড়িত, রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত, এই ঐতিহ্যের জায়গায়, এই সম্প্রীতির জায়গায় কাউন্সিলর গুলিতে খুন হয়ে যাচ্ছেন, আরেক তৃণমূলের নেতা মব লিঞ্চিংয়ে অভিযুক্ত হয়ে যাচ্ছেন, এটা পানিহাটির সংস্কৃতি নয়। তাহলে পানিহাটিকে আবার ওই শান্তি সম্প্রীতির পানিহাটিতে ফিরিয়ে আনতে হবে। এই এলাকার কিছু মানুষদের থেকে এই ল্যান্ড মাফিয়ার বিষয়টা শুনছিলাম, এটা পুকুর দখল হয়ে যাচ্ছে, মাঠ দখল হয়ে যাচ্ছে সব সিন্ডিকেট বাহিনীর জন্য। কত কত খেলার মাঠ ছিল আশেপাশে, কত কত পুকুর ছিল এই চত্বরে, এটা একটা অন্যরকম পরিবেশ ছিল, পরিবেশের ভারসাম্যটা রক্ষা হতো। এখন সেগুলো সবই হচ্ছে যে সিন্ডিকেট বাহিনীর হাতে চলে যাচ্ছে, কাঁচা টাকা উঠছে, সেটা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট বাড়ছে, যেটা আগেও বললাম, কাউন্সিলরদের মধ্যে গন্ডগোল বেঁধে যাচ্ছে, তাদের সব বড় বড় প্রাসাদ হচ্ছে, বড় বড় গাড়ি হচ্ছে, সাধারণ মানুষের কিছু হচ্ছে না। তাহলে সাধারণ মানুষের হওয়ানোর জন্য আসলে বামপন্থীদেরকে জয়ী করতে হবে, এই কথাই আমরা বলছি। আবারও মানে সিপিআইএম পুরো আরজিকর কাণ্ডের পর থেকে পুরো আন্দোলনে ছিল এবং শেষ তাক ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যখন যে ভিকটিম, তার নিজের মা যখন ভোটে দাঁড়ান, তো মনে হয় না সেটা ভোটের সময় একটা ইমোশনালি একটা আলাদা প্রক্রিয়ায় কাজ হবে? দেখো, আমরা যখন গাড়ি আটকেছিলাম তখন তো আমরা খেয়াল করিনি যে কে কোন রাজনীতি করে। যখন আমরা রাত দখল করেছিলাম তখনও এটা আমরা খেয়াল করিনি যে কে কোন রাজনীতি করে। এখনও যদি ইন্টারভিউ চলাকালীন আমরা এরকম কোনো একটা খবর পাই, আমাদের আবার দৌড়ে যেতে হবে, আবার রাত দখল করতে হবে, আবার গাড়ি আটকাতে হবে, তাতে ভবিষ্যতে তিনি কোন রাজনীতিতে যাবেন এটা না দেখেই আমরা করবো। এটাই সিপিআইএমের স্ট্যান্ড, এবং এটাই হওয়া উচিত যে আমি আগে তো লড়াইটা লড়বো, লড়াইয়ের ভবিষ্যতে কে কী রাজনীতি করবে না করবে সেটা দেখে তো বর্তমানের লড়াইটাকে ফেলে দিতে পারবো না, লড়াই আমাদের করতে হবে। মানে উনি বলছেন যে আমি আমার মেয়ের বিচার চাই, তাই জন্য আমি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। মানে ঘুরে ফিরে ব্যাপারটা এই জায়গাটাতেই দাঁড়াচ্ছে, মানে সোসাইটির যদি কোনো একটা পাওয়ারফুল জায়গায় না যাওয়া যায় তাহলে বিচার পাওয়া যাবে না, এরকম একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে না? বিজেপি তো বিচার দিতে পারবে না, কারণ বিজেপি যদি বিচার দিতে পারতো তাহলে সিবিআই গড়ে 1.5 বছরের বেশি সময় বোধহয় হয়ে গেল, তদন্ত করে বিচার দিয়ে দিত। সিবিআইয়ের কাছে 50টা প্রশ্ন করা হলো, সেই প্রশ্নের উত্তর এখনও আসেনি। সিবিআই হলফনামা কেন বদলে ফেললো তারও উত্তর পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এসে দেখা করলেন না কেন, সেই প্রশ্নেরও উত্তর আসেনি। ফলে বিজেপি এই বিচার দিতে পারবে না। শুরু থেকে সমস্ত রকমের আন্দোলনে থাকার পর থেকেও, রাস্তায় থাকার পরেও, অ্যারেস্ট হওয়ার পরেও, যখন এরকম একটা সিচুয়েশন দেখো, বিট্রেট ফিল হয়নি? না না, এটা তো কোনো ব্যক্তি ইগোর ব্যাপার নয় যে আমি হেরে গেলাম কি আমি জিতে গেলাম, নয়। গোটা সমাজ জিতবে কি হারবে সেটার উপর নির্ভর করবে। নারীদের সম্মানটা যদি বাঁচে তাহলে গোটা সমাজটা বাঁচবে। আবার এরকম কোনো ঘটনা ঘটলে আমরা আবার ঝাঁপিয়ে পড়বো যে সম্মানটা বাঁচাতে হবে, তার অধিকারটাকে রক্ষা করতে হবে, কারণ সেটাই আমাদের কাজ, সেটাই আমাদের রাজনীতির শিক্ষা। এবং অনেক কাউকে তো এই এসআইআর চলাকালীন এই প্রক্রিয়ার দরুন অনেকের নাম বাদ গেছে, তারা কি করবে? বিজেপির এবং আরএসএসের প্রজেক্ট তো এসআইআরটা, যে মানুষের মধ্যে এমনভাবে একটা ভাগাভাগি করে দিতে হবে যাতে করে
রুটি রুজির সমস্যা, চাকরি বাকরির সমস্যা, এইগুলো থেকে ভুলে গিয়ে লোকে হচ্ছে যে শুধুমাত্র নিজের নাম আছে কি নেই এই জন্য দৌড়াতে থাকে, এবং তার যে রোজকার যে জীবনের সমস্যা, আলুর দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল, তেলের দাম বেড়ে গেল, এইগুলো নিয়ে যাতে চর্চা না করতে পারে। পানিহাটি জুড়েও হাজার হাজার নাম বাদ পড়েছে, তার মধ্যে হিন্দু মানুষ আছেন, তার মধ্যে মুসলিম মানুষ আছেন, তার মধ্যে মতুয়া অংশের মানুষ আছেন। তাহলে এই যে মানুষগুলো তারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, তাদের নাম বাদ পড়লো কেন, এইটা কিন্তু বিজেপি কোথাও প্রচারে গিয়ে বলতে পারছে না। এই যে বিজেপির নেতারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী এইসব ধরবেন বলেছিলেন, এখনো পর্যন্ত যা নাম বাদ পড়েছে তার লিস্টে কোনো রোহিঙ্গা কোনো অনুপ্রবেশকারীর একটা নামও তালিকায় আসে, এবং তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছিলেন একটা নাম বাদ পড়বে না, আর বিজেপির নেতারা হুমকি দিচ্ছিলেন ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে এত খেয়ে নেবো, অত খেয়ে নেবো। মানুষ পড়ে যাচ্ছিলেন আসলে এই দুটোর মধ্যে, স্যান্ডউইচের মধ্যে পড়ে যাচ্ছিলেন। আমরা মানুষকে সহায়তার জন্য অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করার সময়ও ক্যাম্প করেছি। এখন যখন মানুষকে ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, তখনও মানুষকে বলেছি যে আমাদের পাড়ায় পাড়ায় ক্যাম্প রয়েছে, উকিলরা বসছেন, আমরা নিয়ে যাব মানুষকে, যাতে তার সমস্যা না হয়, ট্রাইব্যুনাল অবধি যতদূর যা যাওয়ার আমরা দেখব। কিন্তু এই যে মানুষকে একটা আতঙ্কিত করে দেওয়ার ব্যাপার, ভোটের আগে, আগের বার হয়েছিল এনআরসি হবে না, সিএ হবে না, কি একটা হবে, এবার আবার হলো এসআইআর। ভোটের আগে রুটি রুজির ইস্যুটাকে, রোজকার জীবনের যন্ত্রণাকে ভুলিয়ে দেওয়ার জন্য এটা একটা স্কিম। এই স্কিমটার জন্য আরএসএস বিজেপিকে এবার পশ্চিমবাংলায় কিন্তু তার মাসুল দিতে হবে। এবং এটার জন্য তো তৃণমূলটাও বেশ কিছুটা ফুয়েল পেলো। ফুয়েল কি পাবে ওরা? ওদের অফিসাররা যে কাজ করলেন সেটা আরো ভালো করে করলে তো এই কাজ হতো না। কেরালা এসআইআর হয়নি, তামিলনাড়ুতে হয়নি, সেখানেও তো সরকারি অফিসাররাই করেছেন, এত সমস্যা তো হয়নি। এখানে এই সমস্যাটা বাড়তি হলো কেন? সুপ্রিম কোর্ট তো বারংবার বললেন যে রাজ্যের যে অফিসার এবং নির্বাচন কমিশন, তাদের মধ্যে যোগাযোগের অভাব বলে, তাদের মধ্যে সমন্বয়ের অভাব বলে তাদেরকে এই জায়গায় যেতে হচ্ছে। তাহলে দুপক্ষেরই তো গাফিলতি, তৃণমূলেরও গাফিলতি, বিজেপিরও গাফিলতি। ওদের ফুয়েল পাওয়ার কোনো প্রশ্নই নেই। এডুকেশন সিস্টেমটা ভাবুন, আমাদের প্রজন্ম যারা যারা আমরা 20s-এ আছি বা যারা হচ্ছে লেট 20s, সেইখানে তোমরা এডুকেশন সিস্টেমের মধ্যে কি চেঞ্জটা চাইছো? সেটা আগে বললাম যে সরকারি স্কুলে আমরা পড়াশোনা করেছি, তো বহু মানুষ পড়েছে, কিন্তু এখনকার ছেলেমেয়েদের সরকারি স্কুলে পড়াশোনা করাতে লোকে ভয় পান, কারণ সরকারি স্কুলে এত শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে যে কে শিক্ষক ভালো কে শিক্ষক খারাপ সেটা নিয়ে একটা গন্ডগোল তৈরি হয়েছে, মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে। ফলে বেসরকারি স্কুলে যেতে হচ্ছে। বেসরকারি স্কুলে যে পরিমাণ টাকা নিচ্ছে, বেসরকারি কলেজে, প্রাইভেটে এই নার্সিং পড়তে, ইঞ্জিনিয়ারিং পড়তে, এমবিএ পড়তে যে পরিমাণ টাকা নিচ্ছে, গরিব মধ্যবিত্তের পক্ষে সেই টাকা দেওয়াটা সম্ভব না। ফলে আমরা চাই যেটা কেরালা করতে পেরেছে, এখানে বামফ্রন্ট সরকার ছিল 12 অব্দি অবৈতনিক শিক্ষা, কেরালায় এখন বামফ্রন্ট করলো গ্র্যাজুয়েশন অব্দি অবৈতনিক। আমরাও এইটা করতে পারি, কিন্তু এইটা এই সরকার করবে না, সেটা বামফ্রন্ট সরকারকেই করতে হবে। পানিহাটি কলেজে 2011-12 সালে স্টুডেন্ট স্ট্রেংথ ছিল 1890, সেটা এখন এসে দাঁড়িয়েছে 480। একের পর এক স্কুল এই চত্বরে, সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। যেগুলো খোলা আছে, বাম আমলে 100-150 স্টুডেন্ট মাধ্যমিক দিতেন এক একটা স্কুল থেকে, এখন দিচ্ছেন 10, 12, 15। ফলে এই পরিবেশটাকে আমাদের বদলাতে হবে। নতুন সরকার বামফ্রন্টের যখন তৈরি হবে, সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের ভরসা, সেখানে মিড ডে মিলে যাতে যথেষ্ট পরিমাণ টাকার অঙ্ক বিনিয়োগ করা হয়, যাতে পুষ্টিকর খাবার সে খেতে পারে, এই রকম একটা পরিবেশ তৈরি করতে হবে। তবে সরকারি স্কুল তার নতুন সিলেবাস, এনইপির মতো খারাপ এডুকেশন সিস্টেমটাকে বাদ দিয়ে যথাযথ শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারলে সরকারি স্কুল এবং শিক্ষা ব্যবস্থার উপর মানুষের ভরসা ফিরবে। আজকে সারাদিন তুমি প্রচারে ছিলে, ব্যস্ত ছিলে এবং ক্লান্তও বটেই। বেশি সময় নেব না, কিন্তু তার আগে আমার দুটো প্রশ্ন। যে আজকের দিনে পশ্চিমবঙ্গ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে ভোটে জেতার জন্য 3টে জিনিস খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। এক হচ্ছে টাকা, দ্বিতীয় পুলিশ, এবং তৃতীয় হচ্ছে লোকাল লেভেলে গুন্ডা। এই জায়গাটা কিছুভাবে ডিকোড করতে পারবে? পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে পড়ারই তো কথা ছিল না, তাহলে পশ্চিমবঙ্গ কেন এই পরিস্থিতিতে পড়লো যেখানে টাকা আর অমুক আর তমুক দিয়ে হচ্ছে ভোটে জিততে হবে? মানুষের যদি এতই কাজ করি তাহলে আর এইসব জিনিসের প্রয়োজন কেন হয়? তাহলে সেই জায়গায় পশ্চিমবঙ্গকে ফেরানোর লড়াইটাই তো আমরা করছি। কিন্তু এখন তো এরকম পরিস্থিতি হয়ে গেছে, এবার করবেটা কি? বদল করতে হবে তো। পরিস্থিতি যেরকম হয়ে যায়, পরিস্থিতিকে বদলাতেও তো হয়। তাহলে পরিস্থিতি বদলানোর জন্য যে লড়াইটা, স্রোতের উল্টো দিকে যাওয়াটা কঠিন, কিন্তু কোনো মানুষ যে যায় না তা তো নয়। যারা বেঁচে থাকে তাদের তো স্রোতের উল্টো দিকেই যেতে হয়, সেই কাজই আমরা করছি। আর আমার দ্বিতীয় প্রশ্ন, পানিহাটি বিধানসভা কেন্দ্রের যত নিউ ভোটার্স আছে
বা হয়তো এই নিয়ে হয়তো দ্বিতীয়বার বা তৃতীয়বার ভোট দিতে যাবে ইন দেয়ার 20s, তারা কেন সিপিআইএম এ ভোট দেবে? সিপিআইএম তাদের জন্য একটা ভবিষ্যৎ তৈরির পরিকল্পনা করেছে, যেটা তৃণমূল করতে পারেনি। এতগুলো বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হলো তৃণমূলের আমলে, তাতে কোনো কাজ হলো না, তো তাহলে চাকরি পাবে কোথায়? বিজেপি গত 10 বছর ধরে দেশ চালাচ্ছে, রেল, ব্যাংক, বিমা, কয়লাখনি, ইস্পাত শিল্প, কোথাও কাজের সুযোগ হয়নি। এসবিআই এর ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট যেটা 2016-তে ছিল, আজকে কত কমে গেছে, কিন্তু রান্নার গ্যাসের দাম যেটা 400 টাকা ছিল, সেটা আজকে কত বেড়ে গেছে। ফলে নতুন প্রজন্ম যারা চাকরি করবে, সংসার করবে, তাদের সামনে একটা বিরাট জীবন পড়ে রয়েছে। তৃণমূল বিজেপি থাকলে তো গোটা জীবনটাই নিংড়ে নেবে তাদের থেকে। জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে করে দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচবেই বা কি, টাকা জমাবেই বা কি, ভবিষ্যতের জন্য রাখবেই বা কি। সেই জায়গা থেকে পরিবর্তনটা বামপন্থীরা আনতে পারবে। এই যে গোটা 4-5টা বৃদ্ধাশ্রম হয়ে গেছে, বয়স্ক বাবা মা এখানে থাকছেন, ছেলে মেয়েকে বাইরে চলে যেতে হচ্ছে কাজ নিয়ে, তাহলে এই বাংলায় কাজের ব্যবস্থা যদি হতো, তাহলে তাদের বাইরে চলে যেতে হতো না। সেই রকম একটা কাজের ব্যবস্থা করতে হবে, যাতে তারা মাথা উঁচু করে সম্মানের সাথে যোগ্য চাকরি, যোগ্য অর্থের মতো করে এখানে থাকতে পারে। তো তার জন্য তো হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দরকার। আমরা এটা আমাদের ইয়েতে বলেছি, ইস্তেহারে বলেছি, বড় শিল্প, মাঝারি শিল্প, ছোট শিল্প, যেখানে যেরকম সম্ভব সেটা করতে হবে। শিল্পের জমিতে শিল্প তৈরি করতে হবে। ধরো এখানে পানিহাটিতে বেঙ্গল কেমিক্যাল, বাম আমলে এখানে 3-3.5 কর্মী কাজ করতেন, এখন পার্মানেন্ট স্টাফ তোমার 30-32 জন আছেন। অথচ এই বেঙ্গল কেমিক্যালের ফিনাইল আমাদের খুবই বিখ্যাত ছিল ছোটবেলায়, এর ন্যাপথালিন বিখ্যাত ছিল, এমনকি করোনার সময় প্রতিষেধক অবধি তৈরি করেছিল। তাহলে এখানে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভেস্ট করে এটাকে আবার ভালো করে তৈরি করছে না? কেন এটাকে শুকিয়ে মারা হচ্ছে? এটাই তো আমরা বলতে চাইছি। বন্দে ভারতের ট্রেন প্রথম তৈরি করলো হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই, তাহলে হঠাৎ করে সেটা একটা প্রাইভেট কোম্পানিকে বরাদ দেওয়া হলো কেন? সেই প্রাইভেট কোম্পানি কিন্তু এই চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরির থেকে বেশি টাকা নিচ্ছে, কিন্তু কেন বরাদ দেওয়া হলো? তাহলে আমাদের পকেটের টাকা এই যে লুট হয়ে যাচ্ছে, সেটা যে জেন জি তারও টাকা লুট হচ্ছে, যে মিলেনিয়াল তারটাও লুট হচ্ছে। এই লুটটা আমরা আটকাতে চাইছি। একদম। তো আমরা আর বেশিক্ষণ সময় নেব না, আমি জাস্ট একটা লাস্ট প্রশ্ন করব, যে সেটা হচ্ছে যে এইখানকার মানুষের জন্য ভাবো, তুমি লাস্ট হয়তো কিছু কথা বললে, ভোট একদম সামনে, সেটা কি? বামফ্রন্ট একমাত্র বিকল্প যে আপনাকে একটা উন্নয়ন দিতে পারবে। আপনি তৃণমূলের 15 বছর দেখেছেন এবং বিজেপিরও 10 বছর দেখেছেন। তাতে নেতারা ফুলে ফেপে অনেক বড় লোক হয়েছে, কেউ আবার দল বদল করেছে, কেউ এপাশ থেকে ওপাশে গেছে, কেউ জেলে গেছে, আবার বিজেপি টিজেপিকে মিস কল দিয়ে জেল থেকে ফিরেছে। কিন্তু বাম আমলে এই পরিস্থিতি ছিল না। নেতাদের নিজেদের মধ্যে মারামারি, গুতোগুতি, এগুলো বাম আমলে ছিল না। ফলে আপনাকে যদি একটা ভালো সুন্দর পানিহাটি বাসিন্দা হতে হয়, সুন্দর পশ্চিমবাংলার বাসিন্দা হতে হয়, তাহলে বামফ্রন্টকে ভোট দেবেন। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এলাকার ছেলেমেয়েরা যোগ্যতার সাথে কাজ পাবে, এবং এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে হচ্ছে কাজের জন্য বাইরে চলে যেতে হবে না, রাস্তায় হাঁটতে গেলে আর জঞ্জালের জন্য রুমাল চাপা দিয়ে হাঁটতে যেতে হবে না, চানা চারিদিকে ঠাঠা করা রোদ থাকলেও আপনার বাড়ির সামনে অর্ধেকটা জল হয়ে থাকবে না। আচ্ছা, আমরা আমাদের আজকের পডকাস্ট এখানেই শেষ করব। নমস্কার করোনাকে।